আজকে আমরা খবরের শিরোনামের চেয়েও গভীরে যাব আর বোঝার চেষ্টা করব মধ্যপ্রাচ্যে এই যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এর আসল কারণটা কি। ইরানের ওপর মার্কিন ইসরায়েলি যৌথ হামলার পর এই একটা প্রশ্নই যেন সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গেল। বিশ্বজুড়ে ট্রেন্ডিং হতে শুরু করল #WorldWar3। এই যে উদ্বেগ আর তার সাথে একটু তিক্ত রসিকতা, এটাই আসলে সাধারণ মানুষের মনের অবস্থাটা তুলে ধরে। অনেকেই ভাবছেন যে তারা হয়তো একটা বড় ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হতে চলেছেন। তো চলুন গভীরে গিয়ে দেখি এর পেছনের আসল কারণটা কি। পরিস্থিতিটা ঠিকভাবে বুঝতে হলে আমরা এটাকে ৬টা মূল ভাগে ভেঙে দেখব। শুরু করা যাক সেই ঘটনাটা দিয়ে যা এই আগুনের স্ফুলিঙ্গটা জ্বালিয়েছে। শনিবার এতদিন ধরে যে চাপা উত্তেজনা চলছিল তা হঠাৎ করেই একটা সরাসরি সংঘাতে রূপ নিল। তো ঠিক কি ঘটেছে? মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে ইরানে একটা বড়সড় যৌথ বিমান হামলা চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই অপারেশনের নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি। আর হামলাগুলো চালানো হয়েছে একেবারে তেহরানে, সর্বোচ্চ নেতার অফিসের কাছাকাছি। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। আর এর জবাবে ইরানও কিন্তু বসে থাকেনি, তারাও মধ্যপ্রাচ্য জুড়ে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা শুরু করেছে। কিন্তু এই ঘটনাটা তো আকাশ থেকে পড়েনি, তাই না? এটা আসলে এমন একটা সংঘাতের নতুন অধ্যায় যা দশকের পর দশক ধরে পর্দার আড়ালে চলছিল। তো কিভাবে পরিস্থিতি ঠিক এই পর্যায়ে এসে পৌঁছালো, চলুন একটু পেছনে ফিরে দেখা যাক। এর শুরুটা কিন্তু সেই ১৯৭৯ সালের ইরানি বিপ্লব থেকে, যখন মার্কিন সমর্থিত শাহকে ক্ষমতা থেকে সরিয়ে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। এরপর অনেক বছর কেটে গেছে, কিন্তু উত্তেজনা কমেনি। ২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রকে পারমাণবিক চুক্তি থেকে বের করে আনেন, নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন। পরিস্থিতি আরও খারাপ হয় ২০২৫ সালে, যখন গত গ্রীষ্মের এক যুদ্ধে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর সবশেষে ২০২৬ সালের এই যৌথ হামলা, যা প্রক্সি যুদ্ধ থেকে সরাসরি লড়াইয়ে মোড় নেওয়ার একটা স্পষ্ট ইঙ্গিত। এই হামলার পক্ষে যে আনুষ্ঠানিক যুক্তি দেখানো হয়েছে, সেখানে একটা বিশেষ শব্দ ব্যবহার করা হয়েছে, প্রতিরোধমূলক বা প্রিএম্পটিভ। কিন্তু বিশ্লেষণ করলে কিন্তু একটা অন্য ছবি সামনে আসে। মার্কিন ও ইসরায়েলি দুই দেশের নেতারাই এই হামলাকে একটা বৈশ্বিক বিপদের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। যেমন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণের প্রতি এক বার্তায় বলেছেন, স্বাধীনতার সময় এসে গেছে, যা অনেকটাই শাসন পরিবর্তনের দিকে ইঙ্গিত করে। এখানেই আসছে ওয়ার অফ চয়েস বা ঐচ্ছিক যুদ্ধের ধারণাটা। এটা আসলে কি? এটা এমন একটা যুদ্ধ যা কোনো আসন্ন বিপদ থেকে বাঁচার জন্য করা হয় না, বরং এটা একটা কৌশলগত হিসাব নিকাশের ফল, যেখানে মনে করা হয় যে প্রতিপক্ষ এখন দুর্বল আর এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না। তাহলে প্রশ্ন হলো, এখনই কেন? এই কৌশলগত হিসাবটা ঠিক কী ছিল? প্রথমত, মারাত্মক অর্থনৈতিক সংকটের কারণে ইরানকে বেশ দুর্বল মনে করা হচ্ছিল। দ্বিতীয়ত, দেশের ভেতরে বড় ধরনের বিক্ষোভ দমনের পর একটা অস্থিরতা ছিল। তৃতীয়ত, গত গ্রীষ্মের যুদ্ধে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এমনিতেই বেশ দুর্বল হয়ে পড়েছিল। আর চতুর্থত, ইসরায়েলের ভেতরে একটা ধারণা আছে যে যুদ্ধাবস্থা প্রধানমন্ত্রী নেতানয়াহুর রাজনৈতিক অবস্থানকে আরও শক্ত করবে। এই এক হামলার পরেই পুরো আন্তর্জাতিক মহল যেন দুই ভাগে ভাগ হয়ে গেছে। মিত্র আর প্রতিপক্ষর মধ্যে বিভেদটা এখন একদম স্পষ্ট। আর এর ফলে দুটো ভিন্ন চিন্তাধারা এখন মুখোমুখি। এক দল মনে করছে যুদ্ধটা অনিবার্য ছিল। তাদের মতে ইরানের মতাদর্শ আর উচ্চাকাঙ্ক্ষা দেখলে এই সংঘাত একদিন না একদিন হতোই। তাই এই হামলাটা একটা প্রয়োজনীয়, যদিও খুব নির্মম প্রথম পদক্ষেপ ছিল। অন্যদিকে আরেক দল বলছে এটা একটা মারাত্মক ভুল। তাদের যুক্তি হল, নিষেধাজ্ঞা, কূটনীতি আর প্রক্সি যুদ্ধের মাধ্যমেই ইরানের প্রভাব নিয়ন্ত্রণ করা যেত। পুরো বিশ্বকে একটা মহাবিপর্যয়ের ঝুঁকির মুখে ফেলার কোনো দরকার ছিল না। যেমন ধরুন, ইরানের পুরনো মিত্র রাশিয়া, তারা সাথে সাথেই সর্বোচ্চ নেতার এই হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে। একই সুর শোনা গেছে উত্তর কোরিয়ার কাছ থেকেও। তারা তো সরাসরি বলেছে যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা মাফিয়া সুলভ আগ্রাসন ছাড়া আর কিছুই না। আর এখানেই বিষয়টা আরও জটিল হয়ে ওঠে।
দেখুন, এমনকি ইহুদি সম্প্রদায়ের ভেতরেও জুইশ ভয়েস ফর পিসের মতো সংগঠনগুলো এই যুদ্ধের তীব্র নিন্দা করেছে। তারা মার্কিন ও ইসরায়েলি সরকারের যুদ্ধবাজ নীতির বিরুদ্ধে ইরানের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। যুদ্ধক্ষেত্রের বাইরে এর সবচেয়ে বড় প্রভাবটা কিন্তু পড়তে যাচ্ছে বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে জ্বালানি বাজারে। শুধু এই একটা সংখ্যা দেখুন, 25%। সারা বিশ্বের মোট তেল সরবরাহের 4 ভাগের 1 ভাগই যায় হরমুজ প্রণালী দিয়ে। আর এই প্রণালীটাই এখন একটা সংঘাতপূর্ণ এলাকা। ভাবুন তো একবার, যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে কি হতে পারে? এই প্রণালী বন্ধ হওয়ার প্রভাবটা হবে মারাত্মক। তেলের দাম এক লাফে হয়তো ব্যারেল প্রতি $90 থেকে $150 উঠে যাবে। আর সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে সেটা $200 ছাড়িয়ে যেতে পারে। এর মানে হলো বিশ্বজুড়ে অর্থনীতি একটা বিরাট ধাক্কা খাবে। আর এখান থেকে একটা শক্তিশালী তত্ত্ব উঠে আসছে, যাকে বলা হচ্ছে এনার্জি ওয়ার বা শক্তি যুদ্ধের তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী এই সংঘাতের মূল উদ্দেশ্য আসলে পারমাণবিক অস্ত্র নয়, বরং অর্থনীতি। এর লক্ষ্য হল বিশ্বজুড়ে তেলের প্রবাহ নিয়ন্ত্রণ করা, ইরান থেকে তেল কেনা দেশ, বিশেষ করে চীনকে একপাশে সরিয়ে দেওয়া, আর মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র তেল উৎপাদনকারীদের জন্য বাজার তৈরি করা। তো সারা বিশ্ব যখন একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তখন এই দ্রুত বদলে যাওয়ার সংকট থেকে আমরা ঠিক কি বুঝতে পারি? প্রথমে বোঝা যাচ্ছে যে পর্দার আড়ালের ছায়াযুদ্ধ এখন শেষ। এখন শুরু হয়েছে সরাসরি রাষ্ট্র বনাম রাষ্ট্রের সংঘাত। যে কোনো একটা ভুল হিসাব পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে, যেখানে ন্যাটো, রাশিয়া, চীনের মতো শক্তিগুলো জড়িয়ে পড়তে পারে। বিশ্ব অর্থনীতি এখন পুরোপুরি হরমুজ প্রণালীর পরিস্থিতির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। আন্তর্জাতিক আইনের কাঠামো আরও একবার বড়সড় একটা ধাক্কা খেল। আর সবচেয়ে ভয়ের কথা হল, মার্কিন রাশিয়ার স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকিটাও এখন আগের চেয়ে অনেক বেশি। শেষ পর্যন্ত এই ঘটনাটা আমাদের একটা অস্বস্তিকর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আধুনিক শক্তিধর দেশগুলো কি আসলেই শান্তি চায়, নাকি তারা কেবল পরবর্তী অনিবার্য সংঘাতের জন্যই প্রস্তুতি নিচ্ছে?